হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ ক্লাসিক রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডাইং ইয়ং, মানে যৌবন থাকতে মরবে আর কি। তো যাই হোক, এই সিনেমাটা এসেছিল কিন্তু অনেক পূর্বে, 1991 সালে, মানে আমার যে বছর জন্ম হয়েছে সেই বছর সিনেমাটি রিলিজ পেয়েছিল। এবং ওই সময় এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 180 কোটি বাংলাদেশি টাকা এবং বক্স অফিস আয় করেছিল ওই সময় 900 কোটি টাকার মতো। তো বুঝতেই পারছো এখনকার দিনের যদি টাকার হিসাব করি তাহলে এই সিনেমার ইনকাম 3,500-4,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো যাই হোক, এই সিনেমাটার স্টোরি খুবই সিম্পল বাট সুন্দর, আর এটার IMDb রেট হচ্ছে 10/6। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা আজ থেকে 33 বছর আগের আমেরিকান একটা রোমান্স ড্রামা সিনেমা একসাথে সবাই এনজয় করি। বাট ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি যেটা করবে, বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। আর বিজ্ঞাপন স্কিপ করার খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে, যাবে ডিসক্রিপশনে গিয়ে ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তোমার বিজ্ঞাপন দেখার মোটেও প্রয়োজন পড়বে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা হিলারি নামের একটা মেয়েকে দেখতে পাই, যার কিনা কিছুদিন আগেই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। আর সেই দুঃখে সে বর্তমানে তার মায়ের সাথেই থাকে, কিন্তু ওর মা ওকে বলে তোর উচিত তোর বয়ফ্রেন্ডের কাছে ফেরত যাওয়া এবং ওকে মানিয়ে নেওয়া। কিন্তু হিলারি আর ফেরত যেতে চায় না, কারণ ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছে। তো এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে হিলারির চাকরি বাকরি এবং এই রিলেশন প্রেম প্রীতিতে খুবই কুত্তা ভাগ্য। মানে এর আগে ওর অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, বাট কারোর সাথে সম্পর্ক টিকে না, সবাই খালি ওকে ইউজ করে ছেড়ে দেয়। আর এর সাথে ওর কপালে কোনো জবই বেশি দিন থাকে না। কিন্তু এর মধ্যে হিলারি নিউজ পেপারে একটা জব সার্কুলার দেখে, আর সেখানে একটা মেয়েকে চাওয়া হয়েছে যার কিনা নার্সিং স্কিল রয়েছে, আর কাজটা হবে একটা বড়লোক বাড়িতে। তো সেই হিসেবে হিলারি করে কি সেই ঠিকানায় যায় এবং সেখানে গিয়ে যথারীতি বিশাল বড়লোক একটা বাড়ি দেখতে পায়। কিন্তু এখানে উল্লেখ্য, বাকি যারা গিয়েছে সবাই গিয়েছে হচ্ছে এজেন্সির মাধ্যমে, কিন্তু হিলারি সেখানে গিয়েছে নিউজ পেপারে বিজ্ঞাপন দেখে একা একা। তো যারা এজেন্সির মাধ্যমে গিয়েছে তারা আগে যায়, বাট হিলারি এসেছে নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেখে। ওর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, আর তারপর সে একজনকে ওই নিউজ পেপারটা দেখায়। তো ওই লোকটি করে ওই নিউজ পেপার টেনে ভেতরে যায়, আর কিছু সময় পরে সে বাইরে এসে জানায় যে নিউজ পেপারের অ্যাডটা তার ছেলে দিয়েছে, ওই নিউজ পেপারের অ্যাডটা আমরা দেইনি, কিন্তু আমাদের একজন প্রপার নার্সের প্রয়োজন যার ভেতর নার্সিং স্কিল রয়েছে। তো হিলারির কাছে লোকটি জানতে চায় তুমি কি কোনো নার্স? হিলারি বলে না, আমি তো নার্স নই, বাট আমি কিছুটা জানি, আমি ভলেন্টিয়ার হিসেবে 2-1 বার নার্সের কাজ করেছি। কিন্তু লোকটি তখন হিলারিকে বলে দুঃখিত, তুমি আসতে পারো, তবে এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু হিলারি তখন উল্টো ধন্যবাদ জানিয়ে বলে আপনাদের ধন্যবাদ যে এখানে আমাকে আসার সুযোগ দিয়েছেন। তো যাই হোক, এরপর ওই লোকটি মানে ওই বড়লোক লোকটি করে কি তার অ্যাসিস্ট্যান্টকে বলে হিলারিকে আসা যাওয়ার খরচটা দিয়ে দিতে, বাট হিলারি তখন সেটা নিয়ে যেতে চায় না। উল্টো হিলারির এটা ইগোতে লাগে এবং সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। বাট হিলারি যখন বের হয়ে চলেই যাচ্ছিল তখন সে অ্যাসিস্ট্যান্ট আবারও হিলারির কাছে দৌড়ে আসে এবং অনুরোধ করে আবার ভেতরে যাওয়ার জন্য, বাট হিলারি ভেতরে যেতে রাজি হয় না। কিন্তু অনেক রিকোয়েস্টের পরে হিলারি ফাইনালি রাজি হয় এবং হিলারিকে একটা রুমে পাঠানো হয়। আর সেই রুমে একটা ছেলে বসা ছিল যার নাম হচ্ছে ভিক্টর, আর সেই আমাদের এই সিনেমার নায়ক আর কি। তো যাই হোক, তার বয়স হচ্ছে 28 বছর। তো ভিক্টর হিলারির কাছ থেকে তার ব্যাপারে জানতে চায়। তো হিলারি তখন বলে আমি আসলে নার্স না, বাট আমি ক্যান্ডিস টাইপারে ছিলাম। ক্যান্ডিস টাইপার মানে হচ্ছে যারা হসপিটালে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। তো ভিক্টর তখন জানায় আমার ব্লাড ক্যান্সার রয়েছে, যেটাকে লিউকোমিয়া বলা হয়। তো এটার জন্য আমার কেমোথেরাপি শুরু হবে, আর এই কারণে আমার পাশে একজন প্রয়োজন। সবচেয়ে বেটার হয় যদি তার নার্সিং স্কিল থাকে। তো হিলারি তখন বলে আপনার বাবা তো আমাকে বলেছে যে তার একজন প্রপার নার্সই লাগবে, হয়তো সে কাউকে নিয়ে নিয়েছে। বাট ভিক্টর বলে তুমি আমার বাবার কথা ভুলে যাও, কারণ আজকে সে জাপান চলে যাবে, তোমাকে আমার জন্যই কাজ করতে হবে। তো আমি তোমাকে পছন্দ করেছি এবং আমি তোমাকে প্রতি সপ্তাহে 400
$500 করে দেবো এবং থাকার জন্য একটা রুমও দেবো। তো হিলারি তো অবাক হয়ে যায়, বুঝতেই পারছো 1991 সালে মাসে $1200 পাওয়া মানে কত বড় একটা ব্যাপার, সেটা আমেরিকার জন্য। আর হিলারির জন্য এটা অনেক বড় পরিমাণ একটা স্যালারি ছিল। তো এর জন্য হিলারি করে কি জবটা অ্যাকসেপ্ট করে নেয়। আর পরের দিন হিলারি করে কি তার জিনিসপত্র নিয়ে ভিক্টরের বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই এখানে ভিক্টর নিজে কিন্তু হিলারিকে জিনিসপত্র নিতে সাহায্য করে এবং সে জিনিস নিতে নিতে হিলারি যে রুমে থাকবে সে রুমে চলে যায়। বাট হিলারি তখন জানায় আপনি কিন্তু আমার রুমে আসতে পারবেন না, কারণ এটা আমাদের চুক্তির মধ্যে নেই, আমি আমার মতো একা থাকবো, আপনাকে জাস্ট সেবা করব। ভিক্টর তখন বলে তুমি বিশ্বাস করো আমি এরকম কিছু ভেবে এখানে আসিনি, আমি জাস্ট তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। তো যাই হোক পরের দিন তারা কেমোথেরাপির জন্য যায়। তো ভিক্টর তখন জানায় কেমোথেরাপি মানে হচ্ছে আমার শরীরে এক ধরনের বিষ দেওয়া হবে, যেটা মেডিসিনই, কিন্তু ওই বিষটা আমার শরীরে প্রবেশ করে আমার ভেতরের রক্তের মধ্যে যে ক্যান্সারের সেল রয়েছে সেটা ধ্বংস করে দেবে। তবে এই মেডিসিনটা আমার শরীরে দেওয়ার পরে বা কেমোথেরাপির পরে আমার উপর যে সাইড এফেক্টটা আসে সেটা খুবই ডেঞ্জারাস। তো হিলারি তখন জিজ্ঞাসা করে আপনার কেমন ফিল হয়, কি হয়? তো ভিক্টর তখন বলে আমার পুরো শরীর ঘেমে যায়, আমার বমি হয়, শরীর কেঁপে ওঠে, এমনকি আমার তখন মৃত্যু ভয়ও লাগে। তো এইসব কথা শুনে হিলারির মনে ভিক্টরের জন্য একটু করুণা বা দয়া আসে। তো এরপর ভিক্টর যখন হসপিটাল থেকে কেমোথেরাপি নিয়ে বাড়িতে ফিরে আসে তখন সত্যি সত্যি ভিক্টর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সে বমি করতে শুরু করে এবং ওর মুড সুইং হয়, হালকা শব্দ ওর কানের পর্দা ফাটিয়ে দিতে লাগে, এর সাথে ঠান্ডা লাগা শুরু হয়, আবার একবার গরম লাগা শুরু হয় এবং ভিক্টর অবস্থা এত খারাপ হয় যে ও ওয়াশরুমে গিয়ে কয়েক ঘন্টা পর্যন্ত বমি করা শুরু করে এবং এরপর সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তো হিলারি যখন নিজের চোখে এই অবস্থা দেখে ভিক্টরের, যে কেমোথেরাপির কারণে একটা রোগীর কত খারাপ অবস্থা হয়, এটা দেখার পরে হিলারি ইমোশনাল হয়ে যায় এবং ও দৌড়ে করে রুমে আসে এবং জিনিসপত্র প্যাক করে, কারণ ও এখানে আর থাকবে না। কারণ হিলারির কাছে মনে হচ্ছে ও ভিক্টরের কোনো কাজে আসবে না, কারণ মারাত্মক অবস্থা ভিক্টরের। তো এরপর হিলারি করে কি তার বান্ধবীকে কল করে সব খুলে বলে, আর বান্ধবীকে কল দিয়ে হিলারি এটাও বলে আমি ভিক্টরকে অ্যাকচুয়ালি সাহায্য করতে চাই, কিন্তু ওর যে অবস্থা ওর জন্য একটা প্রপার নার্সের দরকার, কিন্তু আমার ভেতর তো নার্সিং স্কিল নেই, আমি কি করতে পারি? তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে আমি ভিক্টরকে জানিয়ে দেবো যে এই জবটা আমি আর করবো না, কারণ তার জন্য আমি উপযুক্ত নই। তো ভিক্টর এইসব কথা আড়াল থেকে সব শুনে। তো এরপর রাতে ডিনারের সময় ভিক্টর হিলারিকে বলে এটা আসলে আমারই ভুল, আমার আসলে তোমাকে কেমোথেরাপির ব্যাপারে বিস্তারিত বলা উচিত ছিল, যে কেমোথেরাপির পরে কি কি সিমটমস বা কি কি সমস্যা হয়। তো হিলারি তখন বলে এটা কোনো ব্যাপার নয়। আর এর সাথে আরেকটা বিষয় হিলারি নোট করেছে, সেটা হচ্ছে সে সব সময় ভিক্টরকে দেখে একা একা থাকতে, উদাস হয়ে থাকতে, মন খারাপ করে থাকতে। তো বিভিন্ন কারণে হিলারি সিদ্ধান্ত নেয় সেই জবটা ছাড়বে না, সে তার সর্বোচ্চতে ভিক্টরকে সহযোগিতা করবে। তো এরপর হিলারি করে একটা লাইব্রেরিতে যায় এবং সেখানে গিয়ে অনেক বই পড়ে এবং অনেক নোট করে যে একজন ব্লাড ক্যান্সার রোগীকে কিভাবে নার্সিং করতে হবে, কেমোথেরাপির পরে কি কি খাবার দেওয়া হবে, কেমোথেরাপি কি। তো এইসব অনেক পড়ালেখা করে হিলারি বাড়িতে ফিরে আসে আর তারপর সে ভিক্টরের জন্য বই, খাবার এবং প্রয়োজন অনেক কিছু কিনে নেয় যাতে ভিক্টরের কেমোথেরাপির পরে সেগুলো ইউজ করতে পারে। তো যাই হোক এখানে ভিক্টর হিলারিকে জানায় লিউকোমিয়া রোগে বা ব্লাড ক্যান্সারের রোগে সর্বোচ্চ 40% মানুষ ভালো হয়, কিন্তু এটাও ঠিক এই চিকিৎসার প্রসেসটা এত বেশি ভয়ঙ্কর যে অনেক মানুষের অবস্থা খারাপও হয়ে যায়, তারা মারাও যেতে পারে চিকিৎসার সময়। তো একটু পরে দেখা যায় হঠাৎ করে ভিক্টরের ঠান্ডায় কাঁপুনি শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাই ভিক্টর বিছানা থেকে নেমে দেয়ালের সাথে নিজের শরীর ধাক্কা মারতে থাকে, মানে শরীরে এত যন্ত্রণা যে ওর শরীরে ধাক্কা মারতে থাকে এবং ও চিৎকার করে বলতে থাকে আমাকে দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না, আমার জীবন এইভাবেই শেষ হয়ে যাবে। বাট হিলারির যতটুকু সম্ভব সে ভিক্টরের জন্য করে, কিন্তু পরের দিন রাতে ভিক্টর অনেকটা ভালো বোধ করে আর সেই জন্য হিলারিকে ডিনারের জন্য অফার করে আর তারপর দুজনে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়। আর এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, বাট হিলারির টেস্টটা একটু অন্যরকম। হিলারি তো মনে করো যে 12 ভাতারি টাইপের, অনেক বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে, অনেক নাইট ক্লাবে গিয়েছে, অনেক বারে গিয়েছে, তো ওর কাছে নাইট ক্লাবে ডান্স করার গান গাওয়াটাই বেশি পছন্দ। বাট ভিক্টর এত বড় লোকের এত ভদ্র একটা ছেলে যে অন্যরকম, ও পাবলিক প্লেসে একদমই এসব পছন্দ করে না করতে। তবে তারপরে হিলারি বলে তুমি কি জানো তোমার লাইফে একটু মজা দরকার, তুমি কি দেখতে চাও আসল মজা কাকে বলে? তো এরপরে এই ভদ্র সোজা সান্দা ছেলেটাকে নিয়েও যায় হচ্ছে ক্লাবে, আমাদের নায়িকা। আর সেখানে গিয়ে ভিক্টর তো এক সাইডে দাঁড়িয়ে থাকে, কিন্তু হিলারি করে কি তোমার কাপড় চোপড় খুলে সেই লেভেলের মালটাল খেয়ে ডান্স করে এনজয় করতে থাকে। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই আস্তে আস্তে দিন যেতে থাকে এবং ভিক্টর আর হিলারির সম্পর্ক প্রফেশনাল থেকে পার্সোনাল হয়ে যেতে থাকে, তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। তো এরপর ভিক্টর হিলারিকে জানায় আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার বয়স যখন 9 বছর তখন আমার মা মারা যায়। আমার কাছে সকল ধরনের সুযোগ সুবিধা ছিল, কারণ আমি অনেক ধনী, আমার অনেক টাকা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, কিন্তু আমার জীবনটা পুরো একাকিত্বের। আর এরপর ভিক্টর করে কি সেই গানটা প্লে করে যে গানটার মা পছন্দ করতো এবং সে হিলারিকে ডান্সও করতে বলে। আর এরপর তারা দুজনে একসাথে ডান্স করে। ডান্স করার সময় ভিক্টর হিলারিকে জানায় যে তার কেমোথেরাপি কমপ্লিট হয়েছে আর আমাদের এই খুশিতে কোথাও ঘুরতে যাওয়া উচিত। তো ভিক্টর তখন হিলারিকেও তার সাথে যেতে বলে, কারণ ভিক্টর মানসিকভাবে শারীরিকভাবে পুরোপুরি রিকভার হতে চায়, যেটা হিলারি ছাড়া পসিবল নয়। আর ভিক্টর এটাও জানায় যদি ঘুরতে গিয়ে ভিক্টরের কোনো বিষয়ে হিলারির খারাপ লাগে, মানে ভিক্টর যদি ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে বা বুঝতেই পারছো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলার চেষ্টা করে, তাহলে হিলারি ওকে ছেড়ে আসতে পারে। তো এরপর তারা দুজনে ঘুরতে গাড়ি নিয়ে বের হয়। তো এখানে আমরা দেখি ওরা একটা কনভার্টেবল গাড়ি নিয়ে যাচ্ছিল। কনভার্টেবল গাড়ি মানে হচ্ছে যে গাড়ির ছাদ খোলা থাকে আর কি, বা ছাদ খোলা যায় বা লাগানো যায়। তো এখানে হিলারি ভিক্টরকে জিজ্ঞাসা করে তুমি কেন গাড়ি চালাও না? তো ভিক্টর বলে
আমি আসলে গাড়ি চালাতে পারি না। তো এখানে আমাদের নায়ক ভিক্টর বলে, অ্যাকচুয়ালি আমার বাবার প্রত্যেকটা গাড়ির জন্য একটা করে ড্রাইভার রয়েছে, এই কারণে আমি কখনোই ড্রাইভিং শিখিনি। বাট এখানে হিলারি করে কি ভিক্টরকে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখায়। আর তারপর তারা একটা সমুদ্রের কিনারে যায়, আর জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর ছিল। আর সমুদ্রের কিনারা দেখে আমার নিজেরও কক্সেস বাজার যেতে মনে চাইছে। তো যাই হোক, তারা সেখানে একটা রিসোর্টে ওঠে, আর এরপর তারা দুজন যায় হচ্ছে নাইট ক্লাবে, সেখানে অনেক এনজয় করে। আর রাতে বাসায় ফিরে এসে হিলারি যখন নিজের রুমে শুয়েছিল, তখন তার মনে হয় যে ভিক্টর হয়তো এখনো ঘুমায়নি, জেগে রয়েছে। তো হিলারি তখন ভিক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার কোনো সাহায্য লাগবে কিনা। বাট উল্টো ভিক্টর করে কি হিলারির রুমে এসে হিলারিকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে বিছানায় থাকতে পারি? আমি জানি এটা আমাদের ডিল ছিল না, এটা তোমার কাজ না, কিন্তু আমার মনে চাইছে তুমি জাস্ট আমাকে এখান থেকে চলে যেতে বলো, তাহলে আমি চলে যাব। তো হিলারির যেহেতু আগে 12টা বয়ফ্রেন্ড ছিল, তো এই ভিক্টরকে বিছানায় শোয়ানো কোনো ব্যাপার না। হিলারি বলে কোনো ব্যাপার না, তুমি এখানে থাকতে পারো। তো এরপর তারা দুজন বিছানায় শুয়ে পড়ে। আর এরপর ভিক্টর জিজ্ঞাসা করে, তোমার শরীরে যে ট্যাটু, এই ট্যাটুটার মানে কি? হিলারি তখন বলে, এই ট্যাটুটার মানে হচ্ছে স্ট্রেংথ অফ আর্ট, অর্থাৎ হৃদয়ের শক্তি। তো যাই হোক, ধীরে ধীরে ভিক্টর রিকভার হতে শুরু করে, ওর মাথায় চুল গজাতে শুরু করে, অনেক সময় যায়, তারা দুজন আনন্দেই দিন কাটায়। তো একদিন ভিক্টর হিলারিকে বলে, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তোমার কাছ থেকে অনেক কিছু জেনেছি, আর এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই। আর এর সাথে ভিক্টর আরো বলে, আমি আমার পুরো জীবন বই পড়ার পিছিয়ে নষ্ট করেছি। অ্যাকচুয়ালি ভিক্টর পিএইচডি করছিল। তো এরপর ভিক্টর আরো বলে, আমি তোমার মধ্যে বইয়ের প্রতি ইন্টারেস্ট দেখেছি, আমি চাই তুমিও পড়ো, আর আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজন একসাথে ব্যাংক চাষের উপর পিএইচডি করব। তো যাই হোক, ওদের দুজনের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হতে থাকে। আর হিলারিও এখন জানে ভিক্টরের এখন আর নার্স প্রয়োজন নেই, ভিক্টর সুস্থ হয়ে গিয়েছে। তো এই জন্য সে ভিক্টরকে বলে, দেখো আমাদের মধ্যে ডিল শেষ হয়ে গিয়েছে, তোমার থেরাপিও শেষ, তুমি আগের থেকে অনেক সুস্থ, আর আমার মনে হচ্ছে না তোমার কাছ থেকে এখন আমার টাকা নেওয়া ঠিক হবে, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। তো এই কারণে আমি তোমাকে ছেড়ে যেতে চাই। তো এই কথা বলে হিলারি সেখান থেকে চলে যায়। তবে সত্যি বলতে তাদের দুজনের হৃদয় কিন্তু একে অপরের জন্য স্পন্দিত হচ্ছিল, কারণ হিলারিও জানে ভিক্টর অনেক ভালো মনের মানুষ, আবার ভিক্টরও জানে হিলারিও ভিক্টরকে একটু হলেও ভালোবাসে, পছন্দ করে। মানে এখানে হিলারি জাস্ট যে তার কাজ করেছে তা কিন্তু নয়, কাজের বাইরেও, প্রফেশনের বাইরেও তার মানবিকতা অনেক বেশি ফুটে উঠেছিল। আর এই কারণে তারা দুজনে একে অপরের প্রতি আকর্ষণ বোধ করছে। তো যাই হোক, ওই রাতে হিলারি যখন শুয়েছিল, তখনই আমাদের ভিক্টর করে কি ম্যানম্যানেয়া হিলারির কাছে যায়, এবং এখানে যেটা হয়, তারা একে অপরে অনেক বেশি ক্লোজ হয়ে যায়, এবং তাদের দুজনের মধ্যে যে গোপন ভালোবাসা ছিল, সুপ্ত ভালোবাসা ছিল, সেটা শৈলে ভালোবাসা চলে আসে, এবং এর ফলে যে সংঘর্ষের সৃষ্টি হয়, এই কারণে সেখানে ছোটখাটো একটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপর হিলারি জিজ্ঞাসা করে, তোমার রুমে একটা ছবি রয়েছে যেখানে তোমার সাথে আমি একটা মেয়েকে দেখেছি, ওই মেয়েটাকে? ভিক্টর বলে, ও আমার কলেজের গার্লফ্রেন্ড ছিল, ওকে আমি অনেক ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, বাট এরপর যখন আমার ব্লাড ক্যান্সার হয়, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর এখন আমি সুস্থ হয়েছি, তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তো হিলারি তখন বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না, কিন্তু আমি জাস্ট তোমার টাকাটা আর চাই না, তোমার নার্স হিসেবে আমি আর থাকতে চাই না। তো ভিক্টর বলে, ঠিক আছে, তুমি যদি আমার সাথে থাকো, টাকার বদলে আমি তোমাকে অন্য কিছু দিতে চাই। তো হিলারি বলে, কি দিতে চাও? ভিক্টর বলে, আমি আমার হৃদয়টা তোমাকে দিতে চাই। তো হিলারি তখন বলে, এই কথা আমি তোমাকে অনেক আগেও বলতে পারতাম, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ থাকে তাকে সব বলা যায় না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো ভিক্টর তখন বলে, তুমি কি জানো তুমি আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছো, আমি তোমাকে আমার লাইফে কখনোই ভুলতে পারবো না। তো যাই হোক, এরপর তাদের জীবনে অনেক সুখ চলে আসে। আর ভিক্টর যে কিনা কঠিন রোগের কারণে সারা জীবনে একাকিত্বে ছিল, তার জীবনে কেউ একজন এসেছে। আবার ওইদিকে হিলারিও 12-17টা রিলেশনশিপে ছিল, কিন্তু আজ পর্যন্ত মনের মতো সম্পর্ক খুঁজে পায়নি, কিন্তু আজকে তার জীবনে মনের মতো ভালোবাসা রয়েছে, আর টাকা পয়সা তো বোনাস। তো যাই হোক, তারা দুজনে খুবই খুশি ছিল, এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একজন আরেকজনের জন্য জন্মেছিল, তাদের সব সুখ এখানে রয়েছে, সবকিছু ভালোই কাটছিল। কিন্তু এরই মাঝে একদিন রাতে হিলারি করে কি ভিক্টরের কপালে হাত রাখে, আর ভিক্টরের কপালে হাত দিয়ে অবাক হয়ে যায়, কারণ ওর কপাল পুরো গরম ছিল। আর তখন হিলারি জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ভিক্টর বলে, হ্যাঁ আমি একদম ঠিক রয়েছি। কিন্তু ওই দিন রাতেই হিলারি আর ভিক্টর যখন ঘুমাচ্ছিল, তখন ভিক্টরের প্রচন্ড কষ্ট হতে শুরু করে, তার শরীর ঘামতে শুরু করে, কিন্তু সেই কথা হিলারিকে জানায় না। আর পরের দিন রাতে তাদের বাসায় একটা বন্ধু আসে। তো ভিক্টর করে কি ওদের সামনে ভালো সাজার অভিনয় করে, মানে সুস্থ রয়েছে এরকম অভিনয় করে, কিন্তু একটা পর্যায়ে ভিক্টর জ্ঞান হারিয়ে ফেলে। তো এটা দেখে হিলারি আর ভিক্টরের বন্ধু তো ঘাবড়ে যায়, আর তারা ভিক্টরকে বিছানে নিয়ে যায়। তো ওখানে ওদের ভিক্টরের যে বন্ধু ছিল, সে হিলারিকে বলে, তুমি একটু দেখো, যদি কোনো বড় ধরনের বিপদে আমাকে কল করবে, আমি অবশ্যই এখানে চলে আসবো। আর এই কথা বলে সে চলে যায়। তো ওই ভিক্টরের বন্ধু চলে যাওয়ার পরে হিলারি করে কি দৌড়ে ভিক্টরের ওষুধ চেক করে, কারণ ভিক্টরকে এখন তার ঔষধ দিতে হবে। কিন্তু তখন হিলারি একটা জিনিস দেখে পুরো শকড হয়ে যায়, ভিক্টর কোনো ওষুধই নেয় না এতদিন। তারপর হিলারি করে কি ডাস্টবিন চেক করে, কিন্তু ওখানেও হিলারি ভিক্টরের ওষুধের কোনো শিশি কিংবা ইনজেকশন বা কোনো কাবার খুঁজে পায় না। আর তখন হিলারি বুঝতে পারে ভিক্টর অনেক বড় একটা গেম খেলেছে ওর সাথে, এবং হিলারি রেগে গিয়ে ভিক্টরের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো? ভিক্টর তখন বলে, আমি চাই না এসব থেকে মুক্তি পেতে, আমি চাই সারা জীবনে আমি অসুস্থ থাকি, আমি এখানেই বন্দী থাকবো, আর তুমি আমাকে সবসময় টেক কেয়ার করবে, আমি এভাবেই ঠিক আছি। হিলারি তখন বলে, না তুমি অসুস্থ, আর একটা বাড়তি কথা বলবে না, আমাদের হসপিটালে যাওয়া দরকার। বাট ভিক্টর বলে, না আমি আর কখনোই হসপিটালে যাব না, আমি সবসময় এখানেই তোমার সাথে থাকতে চাই। আর তুমি কি জানো, আমি কখনোই আমার কেমোথেরাপি শেষ করিনি, কারণ ওই কেমোথেরাপিটা আমাকে শেষ করে দিচ্ছিল, তুমি দেখোনি, আর এই কারণে আমি
তোমাকে বেছে নিয়েছি। আমি যে কয়দিন বেঁচে রয়েছে আমি তোমার সাথে শান্তিতে থাকতে চাই। আমি এমনিতেও মরবো, অমনিতেও মরবো। এর মধ্যে আমি আর কোনো হসপিটালের ট্রিটমেন্ট আর কোনো ওষুধ আমি নিতে চাই না। আমি গত 15 বছর ধরে আমার লাইফে এগুলো করছি। আমি এমন জীবন আর চাই না। আমার পুরো পৃথিবী শুধুমাত্র তুমি। তোমার সাথে যদি আমি 10 দিন বাঁচতে পারি, সেই 10 দিন আমি আনন্দে বাঁচতে চাই। তো হিলারি এসব শুনে অনেক কান্না করে দেয়, কারণ বুঝতেই পারছো কান্না করা খুবই স্বাভাবিক, কারণ হিলারি জানে ভিক্টর মারা যাবে। কিন্তু ভিক্টর বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে যা হচ্ছে তা হতে দাও। বাট হিলারি কান্না করে বলে তার মানে কি আমি তোমাকে মরতে দেবো? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সকল সিদ্ধান্ত তুমি একাই নেবে। এই প্রথম আমার জীবনে ভালো কিছু হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছি এই সব কিছু মিথ্যা ছিল। তুমি আমার সাথে অভিনয় করেছো। ভিক্টর বলে না, এমনটা নয়, আমি জাস্ট ভেবে নিয়েছি আমি সুস্থ, এখন থেকে আমি আর অসুস্থ হবো না, তুমি দেখো। বাট হিলারি তখন বলে তুমি কি জানো এটা কেমন ফিল হয়? প্রতিদিন ঘুম থেকে আমি উঠে সর্বপ্রথম আমি চেক করে দেখে তুমি বেঁচে আছো কিনা। তোমার কি মনে হয় আমি বোকা? আমি কি কিছু অনুভব করতে পারি না? আমি সব অনুভব করতে পারি। আমি তোমাকে মরতে দেখতে পারবো না। তো হিলারির হৃদয় পুরো ভেঙে যায়, আর সে ভিক্টরের বাবাকে কল দিয়ে বলে আপনার ছেলের শরীর অবস্থা খুবই খারাপ, আপনি যত দ্রুত সম্ভব এখানে এসে ওকে নিয়ে যান। তো এরপর দ্রুত ভিক্টরের বাবা জাপান থেকে চলে আসে আমেরিকাতে। তো এখানে আসার পরে ভিক্টরের বাবাও জানতো না তার ছেলে কোথায় রয়েছে। বাট ভিক্টরের বাবা তার ছেলেকে অনেক ভালোবাসে, আর এই জন্য সে ভিক্টরকে আবার নিয়ে যেতে চায় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু ভিক্টর তার বাবাকে বলে আমি আজ নয় কাল যাবো, কারণ আজকে পার্টি রয়েছে, আজকে ক্রিসমাস। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো ক্রিসমাসে ক্রিশ্চিয়ানরা তো অনেক মজা করে। তো এই জন্য ভিক্টর চায় আজকের রাতটা সে হিলারির সাথে কাটাবে। তো ভিক্টরের বাবা রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপরে রাতে ভিক্টর করে কি হিলারির সাথে দেখা করে এবং বলে আগামীকাল আমি আমার বাবার সাথে চলে আসছি, আর তারপর আমি হসপিটালে যে অবশ্যই ট্রিটমেন্ট করাবো। তো এই কথা শুনে হিলারি অনেক খুশি হয়, আর হিলারি এটাও জানায় আমিও খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। তো এরপর ভিক্টর সেখান থেকে চলে যায়, আর তারপর আবারও হিলারি করে কি ভিক্টরের বাবার সাথে দেখা করে। তো ভিক্টরের বাবা হিলারিকে জানায় ভিক্টর আজকে রাত তোমার সাথে থাকতে চায়, তোমাকে কেউ এটা বলেছে? এই কথা শুনে হিলারি বুঝতে পারে যে ভিক্টর তো আমার কাছে গিয়েছিল, এই কথা বলতে কিন্তু সাহস পায়নি, তার মানে আমাকেই যেতে হবে। তো এরপর হিলারি চলে যায় সেই জায়গাতে যে রুমে ওরা এতদিন ছিল, এবং সেখানে গিয়ে হিলারি দেখতে পায় ভিক্টর তার জিনিসপত্র প্যাক করছে। অ্যাকচুয়ালি ভিক্টর এখান থেকে জাস্ট পালিয়ে চলে যেতে চাচ্ছে, হিলারির সামনে দিয়ে যেতে চাচ্ছে না, এবং সে হসপিটালেও যেতে যাচ্ছে না, সে বাবার সাথেও যাবে না। কিন্তু হিলারি গিয়ে ধরে ফেলে, আর ভিক্টর তখন বলে আমি কাউকে কষ্ট দিতে চাই না। না, আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছি, কিন্তু আমি নিজেকেও কষ্ট দিতে চাই না। আমি 15 বছর ধরে কষ্ট করছি, আমি একটা অসুস্থ মানুষ, আর এই কারণে আমি যে কয়টা দিন বাঁচবো তোমার সাথে আমি কাটাতে চেয়েছি। হিলারি তখন বলে কি মনে করো তুমি নিজেকে? তুমি খালি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? আমি এখন থেকে একা তোমাকে আর কোথাও যেতে দেবো না, তোমাকে আমি জীবনের কাছে হেরে যেতে দেবো না। ভিক্টর তখন বলে তাহলে ওই রাতে আমাকে কেন ছেড়ে গিয়েছিল? আমি তো তখনই হেরে গিয়েছি। হিলারি তখন বলে না, তুমি আগেই হেরে গিয়েছো। তুমি যখন কেমোথেরাপি বাদ দিয়ে দিয়েছো, যখন চিকিৎসা করা বাদ দিয়েছো, তখনই তুমি হেরে গিয়েছো। বাট আমি তোমাকে আর হারতে দেবো না, তুমি আমার সাথে চলো, আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো, তোমার সাথে আমি সব সময় থাকবো। বাট ভিক্টর বলে আমি এমনটা করতে পারবো না, কারণ এখন আমার বিশ্বাসেও ভয় লাগে। হিলারি তখন বলে তোমাকে এটা করতেই হবে, আমার জন্য, আমাদের জন্য, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এখানে উল্লেখ্য হিলারি কখনোই ভিক্টরকে সরাসরি বলেনি আমি তোমাকে ভালোবাসি, যদিও ভিক্টর অনেকবার বলেছে আমি হিলারিকে ভালোবাসি, বাট হিলারি আজ পর্যন্ত ভিক্টরকে এই কথা বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। তো এই প্রথমবারের মতো হিলারি ভিক্টরকে বললো যে আমি তোমাকে ভালোবাসি। ইভেন ভিক্টর যখন আগে জিজ্ঞাসা করতো তুমি কি আমাকে ভালোবাসো, হিলারি এটার উত্তর দিত না। তো যাই হোক, এরপর হিলারি বলে আমরা দুজনে মিলে এই রোগের সাথে লড়াই করব, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তোমার খেয়াল রাখবো। তো অবশেষে ভিক্টর হিলারির সকল কথা মেনে নেয়, আর এই রাতে তারা একসাথে থাকে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে কিনা আমি নিশ্চিত নই, এটা কমেন্টে তোমরা জানিয়ে দিও। তো পরদিন সকালে তারা দুজন হসপিটালের উদ্দেশ্যে বের হয়, আর এভাবেই হিলারির ভালোবাসা ভিক্টরকে বেঁচে থাকার জন্য এবং রোগের সাথে আবার লড়াই করার সাহসটা যোগায়। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আর এই সিনেমার কাহিনী থেকে আমরা বুঝতে পারি জীবনের সবচেয়ে দামি জিনিসটা কিন্তু টাকা পয়সা, প্রতিষ্ঠিত থাকা বা শিক্ষা নয়। সবচেয়ে বড় দামি জিনিসটা হচ্ছে একটা প্রপার ভালোবাসা পাওয়া। আর একটা প্রপার ভালোবাসা যদি তোমার সাথে থাকে, তুমি লাইফের যে কোনো হতাশাময় অবস্থা থেকে আবার বেঁচে থাকার সাহস পাবে। তো এরকমই একটা কিছু এই সিনেমাতে বোঝানো হয়েছে। তো যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবে যে আজ থেকে 33 বছর আগের এই সিনেমাটি তোমাদের কেমন লেগেছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।